নমস্কার, আপনাদের সামনে আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে রূপাশ্রী চ্যানেল থেকে। তো ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন। মার্চ মাসে বাবলি মুখার্জি এক ভদ্রমহিলাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছিলেন, সেটা থেকে অনেক উনি ভিউজও পেয়েছিলেন। বোধহয় এর আগে এত ভিডিও করেছিলেন, এত ভিউজ হয়তো উনি পাননি। যে ভিডিওটা উনি মার্চ মাসে ছেড়েছিলেন, ওই ভিডিওটা থেকে যত উনি ভিউজ পেয়েছেন, এর আগে উনি এত ভিউজ উনি পায়নি। তো যাকে নিয়ে উনি ভিউজটা পেয়েছিলেন, তো তার কথাই আজকে বলবো। তো কিভাবে বাবলি মুখার্জির সঙ্গে ওনার পরিচয়, কিভাবে উনি বাবলি মুখার্জিকে চিনলেন, তো সেই কথাটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। উনি তো ওনার মতন করে বলেছেন, আর যার সঙ্গে হয়েছে, যে ওনার ভিকটিম, উনি ওনার সঙ্গে যেটা হয়েছে উনি সেটাই বলবেন। তো যদি কেউ শোনে তাহলে উনি দুদিকেরই কথা শুনবেন, শুনে তারাই বিচার মানে এটা ডিসিশন নেবেন যে কে ঠিক আর কে ভুল। তো সেই ভদ্রমহিলা একটু গয়না পরতে ভালোবাসেন, আর যেহেতু ওনার আছেন, উনি পরতেও ভালোবাসেন। হ্যাঁ, তো ওনার নাম সেই জন্যে উনি বাবলি মুখার্জি। আর ওনার বাবলি মুখার্জি এক চিটিংবাজ, ফ্রড। আর ওনার কিছু ওই চিটিংবাজ সহকর্মীরা ওনার সঙ্গে আছে, কিছু হিজড়ে, কিছু ছক্কা। ওরা ওই ভদ্রমহিলার নাম দিয়েছিলেন গয়না পিসি। তো গয়না পিসির সঙ্গে যেটা হয়েছে সেটা গয়না পিসি বলতে পারবে, সেটা তো আর বাবলি মুখার্জি বলবে না। বাবলি মুখার্জির মতন সাজিয়ে কুচিয়ে ঘটনাটা তুলে ধরবেন। যেহেতু উনি ফ্রড মহিলা, উনি তো একটা সত্যি আর 10টা মিথ্যে দিয়েই তুলে ধরবে। তো যাই হোক, ওনার সঙ্গে গয়না পিসির পরিচয়টা হয় কৃষ্ণনগরে। ওনার ওই ভদ্রমহিলা বাবলি মুখার্জির কিছু ভিডিও দেখেন, যে উনি নানান সমস্যায় গিয়ে কিছু কিছু সমস্যার সমাধান করছেন, হ্যাঁ, কিছু সংসার জুড়ছেন। তো সেই ভিডিওগুলো উনি দেখে, ওনারও ওই ভদ্রমহিলারও শ্বশুরবাড়ি হচ্ছে কৃষ্ণনগরে, কৃষ্ণনগর ওনার রোড স্টেশন। তো ওই ভদ্রমহিলার হাজবেন্ডের সঙ্গে একটু মানে ভদ্রমহিলার একটু মানে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য এগুলো হয়। তো এটা একদিন দুদিন হয়নি, দীর্ঘদিন হয়েছে, বিগত 1 বছর ধরে হয়েছে। 1 বছর ধরে হচ্ছিলেন, ভদ্রমহিলার উপরে টর্চার হচ্ছিলেন, ফিজিক্যালি টর্চার হচ্ছিলেন, ভদ্রমহিলা মেন্টাল টর্চার হচ্ছিলেন। তো সেই সময় ভদ্রমহিলা ভেবে পাচ্ছিলেন না যে উনি কোথায় যাবেন, কি করবেন, আর কিভাবে এই সমস্যাটা সমাধান হবে। তো যাই হোক, উনি বাবলি মুখার্জির ভিডিওটা উনি দেখে তখন উনি বা মানে নতুন বাস স্ট্যান্ডের কাছে ওই ভদ্রমহিলা গিয়ে ওখানে মানে খুঁজতে খুঁজতে ওনার একটা হোর্ডিং দেখতে পায়। তো হোর্ডিংটা দেখতে পেয়ে ওখানে লেখা আছেন যে বাবলি মুখার্জি, হ্যাঁ, উনি কিছু সমস্যার সমাধান করেন। তো ওই ভদ্রমহিলা তখন ওনার কাছে গেলেন, গিয়ে ওনার সমস্ত সমস্যার কথা ওনাকে বললেন। হ্যাঁ, বলার পরে তখন বাবলি মুখার্জি নিজেকে এক আইনজীবী বলে উনি পরিচয়টা দেয়, যে আমি ওকালতি করেছি, আমি একজন উকিল। তো আমি নানান সমস্যা মেটাই, এই এত লোক আমার কাছে আসে। আর বাইরে যারা বসেছিল তাদেরকে দেখে মনে হচ্ছিলো একদমই গ্রামগঞ্জে থেকে এসছে, একদমই গরিব ঘরের ভদ্রমহিলা কি ভদ্রলোকরা যেরকম গ্রাম্যতে থাকে, কোনো শহরে যেরকম আমাদের শহরে, কলকাতা শহরে যেরকম আমাদের আমরা দেখি ছেলে মেয়েদের কি ভদ্রমহিলা ভদ্রলোকদের দেখি। আসলে আপনারা তো জানেন কলকাতা শহর তালে বলেছে কেন,
সহ কলকাতা আর কলকাতা আর শহর আর গ্রাম্য বলেছে কেন? গ্রামের মানুষ যতই সাজুগুজু করুক, গ্রামের মানুষ যতই মানে ভালো করে জামা কাপড় পরার চেষ্টা করুক, কিন্তু কলকাতার মতন কোনো দিনই ওনারা হতে পারবেন না। কেন হতে পারবেন না? যেহেতু ওনারা যে যেখানকার মানুষ, হ্যাঁ, সে সেখানের এটা সেখানের ওনার এটা কি বলে, যে যেখানকার মানুষ সে সেখানের ওনার এটা থাকবে, ব্যক্তিত্বটা থাকবে ওনার ওনাদের। আমি যদি এখন কলকাতা থেকে আমি আমেরিকায় যাই, আমি যদি ফরেনে যাই, তো আমি কি ফরেনারদের মতন কি আমি হয়ে যাব? আমি হয়ে যাব না। যেহেতু আমি ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ানই থাকবো, আমার কালচার কোনো দিন চেঞ্জ হবে না। তো ফরেনার যেরকম ওদের কালচার, যেরকম ইন্ডিয়ায় আসলে কোনো দিন ওদের কালচার চেঞ্জ হবে না। ওরা যতই আমাদের মতন শাড়ি পরুক না কেন, আমাদের মতন যতই বাঙালি শাড়ি পরুক, কুচি দিয়ে শাড়ি পরুক, তো যেহেতু ওরা ফরেনার, ওদের দেখলেই বোঝা যাবে ফরেনার। আর যারা গ্রাম্য, তারা যতই সাজুকুজু করুক, যতই ভালোভাবে জামা কাপড় পরুক, কিন্তু ওদের দেখে বোঝা যাবে যে ওরা গ্রামের মানুষ। তো যাই হোক, আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম সেরকম ভালো মানুষ ওনার বাইরে কেউ নেই। তো আমি গিয়ে ওনাকে সমস্ত সমস্ত কথা ওনাকে আমি জানালাম। জানাবার পরে উনি আমাকে আশ্বাস দিলেন যে ঠিক আছে, আমি আপনার পাশে আছি, আমি আপনার সব সমস্যার সমাধান করে দেবো। হ্যাঁ, আপনার কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই। তা আমি বললাম, ম্যাডাম আমি তো এখানে কাউকে চিনি না, জানি না, আমি এখানকার নতুন, আর আমি এই সমস্যাটা কীভাবে মেটাবো, কোথায় যাব, আমি কিছুই ভেবে পাচ্ছি না। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি এই সমস্যাটা, আপনার এখানে শ্বশুরবাড়িটা কোথায়? আমি বললাম রোড স্টেশনে। তো বললেন যে আমার অফিস থেকে এই 10 মিনিটের কি 15 মিনিটের ডিস্টেন্স। তো আমার এলাকার মধ্যেই, কোনো অসুবিধা আপনার হবে না, আমি আপনার সমস্যাটা সমাধান করব। তাই বললাম ঠিক আছে ম্যাডাম, তাহলে তো খুবই ভালো হয় যদি আপনি আমার সমস্যাটা যদি একটু শুনে যদি সমাধান করতে পারেন। আর যেহেতু আপনি একটা মহিলা, আমি আমার সব সমস্যাটা আপনার কাছে খুলে বলতে পারলাম, হয়তো জেন্টস হলে বলতে পারতাম না। তো এই আবেদন নিয়ে আমি ওনার কাছে গিয়েছিলাম। তো যাওয়ার পরে এবার উনি ওই ভদ্রমহিলার কাছে, যেই ভদ্রমহিলা ওনার কাছে গিয়েছিলেন, সেই ভদ্রমহিলার কাছে উনি বললেন যে ঠিক আছে। তো ওই ভদ্রমহিলা বললেন যে আমার স্বামী এইভাবে আমাকে মেন্টালি টর্চার করছে, ফিজিক্যাল টর্চার করছে, আর আমার কিছু 10-12 লাখ টাকার মতন কিছু জুয়েলারি আছে, সেগুলো উনি আটকে রেখে দিয়েছেন, উনি দিচ্ছেন না। আর উনি বলছেন যে যেদিন তুমি ডিভোর্স দেবে সেদিন আমি তোমাকে এগুলো দিয়ে দেবো। তো গয়নার সঙ্গে তো ডিভোর্সের কিছু নেই না, ডিভোর্স তুমি দেবে, তুমি কোর্টে অ্যাপ্লাই করবে। সে যে ভদ্রমহিলা তোমার ওয়াইফ, সে তোমায় যদি ডিভোর্স দেয়, তুমি তাকে মিউচুয়াল ডিভোর্স যদি দিতে চাও, সেও যদি মিউচুয়াল ডিভোর্স দিতে চায়, তাহলে তো ডিভোর্সটা হয়েই যাবে। তার সঙ্গে গয়নায় আটকে রেখে যে তুমি আমাকে ডিভোর্স দাও তারপরে আমি গয়না দেবো, এটা তো কোনো সমস্যা সমাধান বলে আমার মনে হচ্ছে না। তো যেহেতু আমি ওই ভদ্রমহিলা ওনার কাছে গিয়েছিলেন, গিয়ে ওনাকে এই কথাগুলো বলেন যে ম্যাডাম আমার 10-12 লক্ষ টাকার গয়না এরকম আটকে রেখে দিয়েছে, আর এরকম আমাকে ফিজিক্যালি টর্চার করছে, মেন্টালি টর্চার করছে, এই মুহূর্তে আমি কি করব, কোথায় যাব, কি ডিসিশান নেবো, আমি কিছু ভেবে পাচ্ছি না। তখন উনি এই কথাটা শুনে তখন উনি বললেন ঠিক আছে, আপনার এতগুলো টাকার গয়না ওখানে আপনার হাজব্যান্ড আটকে রেখে দিয়েছে, তো আমি এগুলোকে রিকভারি করে দেবো, আর আপনি যাতে ওখানে ভালোভাবে থাকেন সেই ব্যবস্থাও করে দেবো। তো আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। তো ওই ভদ্রমহিলা তখন বলে যে ম্যাডাম 2 লক্ষ টাকা তো অনেকটাই টাকা হয়, তো এতগুলো টাকা এই মুহূর্তে দেওয়ার তো আমার কাছে সেরকম আমার তো এখন দেওয়ার সামর্থ্য নেই। তো বললো দেখুন, আপনি যদি 10-12 লক্ষ টাকার গয়না যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এইটুকু টাকা তো খরচা করতেই হবে। আর নাহলে আপনি কোর্টে কেস করবেন, সেই কোর্ট থেকে কবে আপনি পাবেন না পাবেন, হ্যাঁ, আদৌ আপনি পাবেন কি পাবেন না, আদৌ কি হবে না হবে, সেটা তো সে কোর্ট ডিসাইড করবে। কিন্তু আমি যদি এই কাজটা করে দিই, তাহলে আমাকে এই 2 লক্ষ টাকা দিতে হবে। তো সে ভদ্রমহিলা বললো ঠিক আছে, আমি বাড়ি যাই, গিয়ে আমি চিন্তা ভাবনা করি, আমি দেখি কি আছে না আছে। 2 লক্ষ টাকা তো আর 1-2 টাকা হয় না,
তো অনেকটাই টাকা, তো আমি সেটা জোগাড় করার চেষ্টা করি। তো তারপরে ভদ্রমহিলা ওনার অফিসে সেপ্টেম্বর মাসে গেছেন, উনি ডিসেম্বর মাসে গেছেন, উনি জানুয়ারি মাসে গেছেন। ওনাকে কিছু 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 করে টাকা উনি পার্ট বাই পার্ট উনি দিতে থাকেন ওনাকে। দেওয়ার পরে মোটামুটি 2 লক্ষ টাকার মতন ফেব্রুয়ারি মাস অবধি উনি দিয়ে দিয়েছেন। এবার 2 লক্ষ টাকা নেওয়ার পরে এবার উনি দেখেছেন ভদ্রমহিলা বিপদে পড়েছে, ভদ্রমহিলার এখানে কিছু চেনাশোনা নেই, ভদ্রমহিলা কোথাও কিছু জানে না, সাদাসিধে উনি কলকাতা শহরে উনি থাকেন, হ্যাঁ, আর ওনার সঙ্গে কেউ ছিলও না। তো টাকাটা আত্মসাৎ করে নিলে কি, টাকাটা যদি আমি করে নিই, ফ্রড করে নিই, তাহলে ইনি কিছু করতে পারবেন না, কেন এনার হাজব্যান্ড তো এনার এগেনস্টে, হ্যাঁ, এনার তো ফরে নয়, তো হাজব্যান্ডও ওনার এগেনস্টে, তাহলে ইনি কোথায় যাবে আর কি করবে। তারপরে উনি টাকাটা মানে নিয়ে নেওয়ার পরে আর কোনো কাজটা উনি করেননি। তখন ওই ভদ্রমহিলা বললেন যে ম্যাডাম, আপনি তো, আমার তো পুরো 2 লক্ষ টাকা আপনাকে দেওয়া হয়ে গেল, তা আপনি বললেন আমার গয়না টয়নাগুলো আপনি উদ্ধার করে দেবেন আর এগুলো করে দেবেন। তো তখন বলল ঠিক আছে, আমি ডেট আপনাকে বলে দেবো, হ্যাঁ, কোন ডেটে যাব কোন ডেটে যাব না। তারপরে উনি 4-5টা ডেট উনি টালবাহানা করতে থাকেন টাকাটা নেওয়ার পরে। হ্যাঁ, কখনো বলেন আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কখনো বলছেন যে আমি ভুলে গেছি, কখনো ভদ্রমহিলা কলকাতা থেকে গেছেন, 8 ঘন্টা কি 1 ঘন্টা একটু লেট হয়েছে বলে ভদ্রমহিলাকে বলেছেন যে আপনার 12টার মধ্যে আসার কথা ছিল, আপনি 1টার সময় এলেন কেন, তাহলে আপনার কাজটা হবে না, আপনি ফিরে যান। আর কখনো বলে আমার যে উকিলবাবু আছেন, আমি একবার জেলে ঢুকেছিলাম, সেই উকিলবাবু আমাকে বার করেছিলেন, সেই উকিলবাবু আমাকে যুক্তি পরামর্শ দেয় না, ওই উকিলবাবুর কথা তো সব কিছু আমি মানে মেনে চলি, সুবিধা অসুবিধা কিছু হলে। তো ওই উকিলবাবু উনি কলকাতায় হাইকোর্টে গেছেন, তো এই সময় যদি আমাদের এখানে কিছু প্রবলেম হয়, তাহলে সেই প্রবলেমটা আমার দ্বারাই একা সলভ করা আমি করতে পারবো না। আর ওই উকিল যদি থাকেন, ওই উকিলবাবু যদি থাকেন, ওটা বাবলি মুখার্জির উকিল, যে উকিলবাবু যদি থাকে, তাহলে আমি যদি কোনো সমস্যায় আমরা পড়ি, তাহলে সেই সমস্যা থেকে উনি আমাদেরকে রিকভারি করবেন। তো এরকম বলতে থাকেন। এবার বলার পরে এবার ভদ্রমহিলা দেখলেন যে আমার 2 লক্ষ টাকা চলে গেল, আর উনি বারে বারে 5-6বার উনি টালবাহানা করছেন, কখনো বলছেন গাড়ি অ্যাক্সিডেন্ট, কখনো বলছে ভুলে গেছি, কখনো ট্রেন লেট হয়ে গেছেন, 1 ঘন্টা লেট হয়ে 1 ঘন্টা 8 ঘন্টা লেট। ট্রেন রাস্তা কোনো এমন বিশেষ কিছু বড় ব্যাপার নয়, এটা হামেশাই ট্রেন যাত্রীরা জানেন যে 8 ঘন্টা 15 মিনিট ট্রেন এদিক ওদিক লেট হয়। তারপরে যদি আবার ট্রেন সময় মতন যদি না ধরতে পারে, তাহলে তো আরও লেট হয়ে যাবে, এটা তো অনেকেই জানেন যারা ট্রেনে যাতায়াতটা করেন। তো সেই হিসেবে উনি টালবাহানা করতে থাকেন। টালবাহানা করার পরে উনি তখন ওই ভদ্রমহিলা বলল ঠিক আছে, তাহলে আপনি কবে যাবেন বলুন। তো বললো ঠিক আছে, আবার সামনের সপ্তাহে, মানে সামনের সপ্তাহ করে ওনাকে 6 সপ্তাহ ওনাকে ঘুরিয়েছে। তারপরে উনি বলছেন যে ম্যাডাম, ওই আমার একজন মানে সহকর্মী আছে, যে হচ্ছে, যার নাম হচ্ছে মুন্নি, উনি হচ্ছেন একটা মুন্নি, মানে উনি হচ্ছেন একটা ওই যে সিমেন্ট আর বালি পাথর একসঙ্গে মিক্স করে না, ঢালাই মেশিন, ঢালাইয়ের কাজে লাগে ওরকম, ওই ঢালাই মেশিন উনি। তো ঢালাই মেশিন বলছেন যে এখন চৈত্র মাসে যাওয়াটা কি ঠিক হবে। তখন ওই ভদ্রমহিলা বললো ম্যাডাম, আমি কি বিয়ে করছি নাকি যে চৈত্র মাস আর ভাদ্র মাস আমি দেখব। আমার বাড়িতে আমি আমার গয়না উদ্ধার করার জন্য আপনি আমাকে গয়নাটা আমার হাতে তুলে দেবেন, আমি আমার স্বামীর সঙ্গে কোনো আগ্রুমেন্টে যেতে চাই না, কোনো অশান্তির মধ্যে যেতে চাই না, তা আপনি আমাকে আমার গয়নাটা তুলে দেবেন, আর ওখানে একটু আমার প্রবলেম কিছু আছে, ওটা যদি আপনি সলভ করতে পারেন ভালো কথা, না করলেও সেটাও বলে দেবেন আপনি কি করবেন না করবেন। আপনি তো বলেছিলেন যে গয়নাও আমি উদ্ধার করে দেবো
আর আপনি ওখানে যাতে আপনার কোনো প্রবলেম না হয়, আপনি যাতে ওখানে ভালোভাবে থাকেন সেই ব্যবস্থাটাও করে দেবো। তো সেটাই আপনি করবেন। তাতে ভাদ্র মাস আর চৈত্র মাসে কী আছে, এটা তো আমি বিয়ে করতে যাচ্ছি না। তখন ওই ভদ্রমহিলা ওনাকে প্রেশারওয়াইজ করে যে আপনি 2 লক্ষ টাকা আপনি নিয়েছেন, আমার কাজটা আপনি করে দিন। তখন বাবলি মুখার্জি ওনার আমচা চামচাগুলোকে নিয়ে উনি তখন ওনার শ্বশুরবাড়িতে যায়। এবার ওনার শ্বশুরবাড়িতে গিয়ে উনি ওনার হাজব্যান্ড যথারীতি বলে না, দুষ্টু লোকের মিষ্টি হাসি, মানে দেখে বোঝা যাবেন না যে ভদ্রলোক যে এতটা মানে বদ, কি উনি মেন্টাল টর্চার করতে পারে, কি উনি ফিজিক্যাল টর্চার করতে পারে, কি উনি গয়নাগুলো আটকে রেখে দিয়েছেন, উনি ডিভোর্স বলছে যবে ডিভোর্স দেবে তবে তোমাকে হ্যান্ড ওভার করবো কোর্টে। এইগুলো যে উনি বলছেন, এইগুলো যে উনি করেছেন, তারপরে আরও কিছু অনেক কিছু ওই ভদ্রলোক করেছেন আর করতে পারেন, সেগুলো মানুষকে দেখে বোঝা যায় না যে মানুষ কি করতে পারে আর কি করতে পারে না। তো মানুষ যার সঙ্গে যখন থাকে, সে থাকতে থাকতে আস্তে আস্তে সেই মানুষটাকে চিনে ফেলে যে সেই মানুষটা কতটা ভালো, কতটা মন্দ, কতটা সাধু আর কতটা উনি। তো যাক গিয়ে উনি ভদ্রমহিলা বাবলি মুখার্জি উনি আমচা চামচাদের নিয়ে উনি ওই ভদ্রমহিলার বাড়িতে গিয়েছিলেন। এবার ভদ্রমহিলার বাড়িতে যাওয়ার পরে এবার ভদ্রমহিলার স্বামীকে দেখে তো ওনার স্বামী বলে বসতে টসতে দিয়েছে, ভদ্রলোকরা যা করে, ভদ্র ফ্যামিলিতে যা করে, আসুন বসুন, কী ব্যাপার, আপনারা কি, না আমরা একটা সমাজসেবিকা, আমরা এসছি এই এই। তো এবার বাবলি মুখার্জি ওনার হাজব্যান্ডকে দেখে ওনার হাজব্যান্ডের প্রেমে পড়ে যায়। এবার প্রেমে পড়ে যায়, যথারীতি ওনার হাজব্যান্ড একটা ভালো মানে পোস্টে ছিলেন, একটা ভালো সার্ভিস করতেন, এখন রিটায়ার হয়ে গেছেন, কিন্তু উনি ফিজিক্যালি ভীষণ স্ট্রং, মেন্টালিও ভীষণ স্ট্রং। উনি 3-4 ঘন্টা মেডিটেশন করেন, উনি মাছ মাংস খান না, উনি নেশা ভাঙ করেন না, উনি আমরা খেলে কি খাবো, আমরা খেলে হয়তো মাছ ভাত মাংস এগুলো খাবো, উনি ওগুলো খান না। উনি দুধ খান, ঘি খান, বাদাম খান, আলমন্ড খান, আখরোট খান, এই সবগুলো মানে ফল খান। তো এইগুলো খেয়ে মানে উনি ওনার মানে শরীরটা ফিটনেসটা উনি ধরে রেখেছেন। উনি জিম করেন, তো ওনাকে দেখে বোঝা যায় না যে ওনার বয়স 63 বছর। হয়তো দেখলে ফট করে কেউ হয়তো ভাববে হয়তো 50-50। বাবলি মুখার্জি ওনার প্রেমে পড়ে গেছে। এবার বাবলি মুখার্জি প্রেমে পড়ে গিয়ে এবার যে ভদ্রমহিলা ওনাকে 2 লক্ষ টাকা দিয়েছেন, ওনার কথা কম শুনছেন, ওনাদের কথা বেশি শুনছেন, ওনাদের কথায় হ্যাঁ হ্যাঁ মেলাচ্ছেন, এটা করছেন ওটা করছেন। তারপরে ভদ্রমহিলাকে বলছেন আপনি ঘর থেকে গিয়ে ডাইনিং হলে বসুন, আমরা একটু পার্সোনাল কথা বলব। এবার দেখুন, যে ভিকটিম, যে ওনার কাছে গেছেন আবেদন নিয়ে, যে ওনাকে 2 লক্ষ টাকা দিয়েছে, তাকে বলছে যে আপনি ডাইনিং হলে গিয়ে বসুন, আমরা একটুকুনি পার্সোনাল কথা বলবো। তো ওই ভদ্রমহিলা বলেছে যে আপনি যা কথা বলবেন আমার সামনেই বলুন, আপনার যদি কিছু বলার থাকে। এখানে পার্সোনাল আর প্রাইভেসি বলে তো এরকম কিছু ব্যাপার নেই। এখানে আপনি এসছেন একটা কাজে এসছেন, আপনি একটা সংসারে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা সমস্যার সমাধান করতে এসছেন, আর আপনি জুয়েলারিগুলো রিকভারি করতে এসছেন, সেটা ভালোভাবে বলে যে আপনি না সংসার করতে চাইলে আপনি ডিভোর্স ফাইল করুন, যে আপনি আপনার ওয়াইফের সঙ্গে আপনি সংসার করতে চাইছেন না। তো তাহলে 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 ওনার গয়নাগুলো ওনাকে দিয়ে দিন, আর আপনি একটা আপনি তাহলে নিজেদের মতো অশান্তি, ওনাকে মেন্টালি টর্চার, ফিজিক্যাল টর্চার আপনি করছেন। তো আপনি একটা যদি একসঙ্গে আপনারা না থাকতে চান, তাহলে আপনারা একটা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিন, এটাই মনে হয় ভালো হবে। তো এই কথাটা উনি না বলেন, উনি তখন ভদ্রমহিলাকে ঘর থেকে বলল আপনি ঘর থেকে বাইরে বেরিয়ে যাবেন,
না আমি বাইরে বেরিয়ে যাব। তো যথারীতি ভদ্রমহিলা বললেন ঠিক আছে ম্যাডাম আপনি ঘরে থাকুন, ওনাদের সঙ্গে কথা বলুন, আর আমি বাইরে গিয়ে বসছি। হ্যাঁ, তখন ওই ভদ্রমহিলা যাকে নাম দিয়েছেন ওনারা গয়না পিসি, ওই ভদ্রমহিলা তখন গিয়ে ডাইনিং টেবিলের ওপরে উনি বসেন গিয়ে, আর এরা 5-6 জন মিলে ওনার হাজবেন্ডের সঙ্গে, ওনার দেওরের সঙ্গে মানে ঘরের ভিতরে মানে ওরা একটা গটাপ করছে। হ্যাঁ, যে উনি আমাকে পয়সা দিয়ে উনি আমার কাছে আবেদন করে করে নিয়ে এসছে, এবার আপনার হাজবেন্ড ওয়াইফের সঙ্গে আপনার ডিভোর্সটা কোর্টে না এখানে করিয়ে দেবো, আর করিয়ে দেবো মানে আপনার প্রবলেম কিছু সলভ করে দেবো, আপনি কত টাকা দেবেন। এবার হাজব্যান্ডের সঙ্গে যথারীতি ওনার হাজব্যান্ডের সঙ্গে এখন ইনি ভেতরে ব্যবসা আরম্ভ করে দিয়েছেন। তারপরে ভদ্রমহিলা আবার গেছেন, যখন আবার ভদ্রমহিলাকে ধমকে করে আবার ভদ্রমহিলাকে বাইরে বার করে দিয়েছেন। তো ঠিক আছে, ভদ্রমহিলা একা ছিলেন, উনি কিছু বলেননি। উনি দেখছিলেন যে উনি কাজ কীভাবে করছেন, ওনার কাজের পদ্ধতিটা কি, উনি কিভাবে সমস্যাটা লোকের মেটান। তো ভদ্রমহিলা উনি চুপ করে দেখছিলেন ব্যাপারটা। দেখার পরে উনি বললেন যে ঠিক আছে আপনি এখানে ইনসিকিউর ফিল করছেন না তো, আপনার কোনো প্রবলেম হবে না তো এখানে থাকতে। তো ভদ্রমহিলা যথারীতি বলে যে আমার কিসের প্রবলেম এখানে, এটা তো আমার হাজবেন্ডের বাড়ি, আমি এখানে থাকি, এখানে আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাকে মেন্টালি টর্চার হচ্ছে, ফিজিক্যালি টর্চার হচ্ছে, তো তারপরেও আমি এখানে আছি, তো আমার প্রবলেম বলে তো কিছু নেই, এটাই প্রবলেম ছিল আমার। তো বললো ঠিক আছে আপনি তাহলে এখানে থাকুন, আমরা কালকে আসছি, আজকে তো অনেকটা রাত্রির হয়ে গেল, তো কালকে আসছি, এসে আমরা দেখছি কি করা যায়। উনি গয়না টয়নার কিছু কথা বললেন না, উনি সোজা বাড়ি থেকে ওই আমচে চামচেগুলোকে নিয়ে, ওই হিজড়া ছক্কাগুলোকে নিয়ে উনি চলে গেলেন। এবার উনি চলে যাওয়ার পরে এবার রাত্রিবেলা যথারীতি যে যার বাড়িতে সে তার মতন খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়ে পড়েছে। এবার ভদ্রমহিলা সকালবেলা বাবলি মুখার্জিকে ফোন করেছেন। এবার বাবলি মুখার্জি বলেছেন হ্যাঁ বলুন। তখন ওই ভদ্রমহিলা বললেন যে ম্যাডাম আপনি তো 2 লক্ষ টাকা নিয়েছিলেন আমার থেকে, তো আপনি তো বলেছিলেন আমার গয়নাগুলো আমাকে হাতে তুলে দেবেন, তো আপনি তো কালকে কিছু করলেন না, তো আপনি তো চলে গেলেন, রাত্রি হয়ে গেছে বলে, তো আজকে কি আপনি আসবেন। তখন উনি ওখান থেকে বক্তৃতা ঝাড়ছেন, ভাষণবাজি দিচ্ছেন ওই ভদ্রমহিলাকে যে দিদি শুনুন, আসল গয়না তো আপনার স্বামী। হ্যাঁ, আপনি গয়না গয়না করছেন, গয়নাতে কি আছে, হ্যাঁ তো আসল গয়না তো আপনার স্বামী, তো স্বামীর পেয়ে গেলে তো গয়নাও পেয়ে যাবেন, তো গয়না আবার আলাদা করে নিয়ে আর কি আছে। তাহলে আর আমার দায়িত্ব শেষ, আমার যেটুকু কাজ করার ছিল আমি করে দিয়েছি, আমার দায়িত্বটুকু শেষ। হ্যাঁ, তখন ভদ্রমহিলা বলল যে আপনি বললেন যে আমাকে গয়নাগাটিগুলো আমার হাতে তুলে দেবেন, আপনি 2 লক্ষ টাকা নিলেন, তাহলে আপনি এখন বলছেন আমার দায়িত্ব শেষ, তাহলে কি আমি আমার নিজের স্বামীর বাড়িতে কি আমি গয়নাগাটির জন্য আমার স্বামীর সঙ্গে অশান্তি করব? আমি তো চাইছি 1 বছর ধরে, উনি দিচ্ছেন না, উনি বলছেন যেদিন ডিভোর্স হবে সেদিন দেবো। না আমি আমার বাড়িতে আমার স্বামীর আলমারি থেকে আমি গয়নাগুলো চুরি করব, কোনটা করব? তো আমি এই দুটোর মধ্যে কোনোটা করতে চাইছি না বলেই, আর কোনোটা করতে পারবো না বলেই আপনার কাছে আমি গেছি। এখন আপনি 2 লক্ষ টাকা নিয়ে আপনি বলছেন যে আমি এটা আসল গয়না আপনার স্বামী, তার মানে। তো উনি বললেন যে আমাকে বেশি চটাবেন না, আমাকে বেশি করবেন না, হ্যাঁ, যাতে আমি আপনার ফোনটা না ধরি আর আপনাকে যাতে ব্লক করে দিই, আপনি কি এটা চাইছেন, না আমি যাতে আপনার ফোনটা ধরি সেটা আপনি চাইছেন, বলে উনি ফোনটা কেটে দিলেন। তো কেটে দিলেন উনি। তারপরে ভদ্রমহিলা আর কিছু বলেননি ওনাকে ফোনে। তারপরে ওই ভদ্রমহিলা
দু-4 দিনের মধ্যে 2-4 দিন 1 সপ্তাহের মধ্যে ওনার অফিসে একদিন যায়। তো ওনার অফিসে যাওয়াতে ওনাকে যখন বলেন সামনাসামনি গিয়ে যে ম্যাডাম, তাহলে আপনি যখন গয়নাগাটি যখন আপনি করবেন না, আর আপনি যখন চলে এলেন সেই কথা যখন আপনি বলছেন, তাহলে আপনি আমার যে টাকাটা নিয়েছেন সেই টাকাটা আপনি ফেরত দিয়ে দিন। তখন ওই ভদ্র মহিলাকে উনি বলেন, টাকা? কোন টাকা? কিসের টাকা? মানে উনি যেন আকাশ থেকে পড়লেন, কোনো টাকাই যেন উনি নেননি। তখন ভদ্রমহিলা বললেন যে আপনাকে যে আমি 2 লক্ষ টাকা পার্ট বাই পার্ট দিলাম, একবারে দিনই, আপনাকে পার্ট বাই পার্ট দিলাম 2 লক্ষ টাকা, তো আপনি গয়নাটা আমার তো উদ্ধার করলেন না, তাহলে আপনি টাকাটা ফিরিয়ে দিন। তাহলে ওই টাকাটা দিয়ে আমি কোর্টে কেস করব, কোর্টে কেস করে তাহলে আমি গয়না উদ্ধার করব ওইখান থেকে, ওই টাকাটা দিয়ে আমার কেস টেসে আমার লাগবে। তো উনি তখন কী করলেন, ভদ্রমহিলা মানে এতই বদ, মানে ওই বাবলি মুখার্জি ওই ভদ্রমহিলা, হ্যাঁ ভদ্রমহিলা বলাটা ভুল হবে, আদবুড়ি মহিলা, হ্যাঁ 2000 জলের ট্যাঙ্ক উনি, হ্যাঁ উনি তখন ওনাদের আমচে চামচেগুলোকে ডেকে ও ভদ্রমহিলাকে প্রচণ্ডভাবে মারধর করেছিলেন অফিসের মধ্যে ঢুকিয়ে। এবার অফিসের মধ্যে ঢুকিয়ে প্রচণ্ডভাবে ওনাকে মারধর করেন, হ্যাঁ ওনার টাকা আত্মসাৎ করেছেন, হ্যাঁ তারপরে ওনার মস্তিষ্ক মানে চুল কেটেছেন, এই সবগুলো উনি ওই অফিসের মধ্যে করেছেন, করছেন আর উনি ভিডিও করছেন আর উনি ভিডিও করছেন, হ্যাঁ একজন ভিডিও করছেন আর এরা সবাই করছেন। আর তখন ভদ্রমহিলার চেঁচামেচিতে আশেপাশে লোকরা ছুটে আসে, তখন ভদ্রমহিলা ওখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে যেতে উনি সক্ষম হন। তো তারপরে উনি প্রাণে বেঁচে সক্ষম হয়ে উনি সোজা কলকাতার বাড়িতে উনি ফিরে আসেন, হ্যাঁ ফিরে এসে উনি আর কাউকে কিছু বলেননি এই ব্যাপারটা। উনি ভাবছিলেন আমি কি করব না। তারপরে উনি ওনার আইনজীবীর সঙ্গে কথা বলেন, বলে তারপরে ওনার আইনজীবী যে মতো ওনাকে বলেন সেই মতো উনি স্টেপ বাই স্টেপ। তাহলে আপনারাই বলুন, আইনের অপব্যবহার কি উনি করতে পারেন? আইন কি হাতে উনি তুলে নিতে পারেন? উনি বলছেন আমি অনেক উঁচু পোস্টে বসে আছি, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, পুলিশ প্রশাসন আমার হাতে, আমি ওদেরকে টাকা দিই, ওরা আমার কথায় উঠে বসে। ওই ভদ্রমহিলার কোনো রকম লাইসেন্স নেই, বিনা লাইসেন্সে উনি কাজ করে যাচ্ছেন, হ্যাঁ উনি হাজার হাজার টাকা নিচ্ছেন, তারপরে ভিকটিমকে শিখিয়ে দিচ্ছেন যে পুলিশ প্রশাসন আসলে বলবে যে আমরা জাস্ট 2000 টাকা দিয়েছি গাড়ি ভাড়া আর গাড়ির তেল খরচার জন্য, এটা বলছেন। কেন উনি যখন লিগালভাবে এই কাজটা উনি করছেন আর লিগালভাবে উনি পয়সাটা যখন নিচ্ছেন, তখন ওনার বলতে অসুবিধা কোথায় যে আমি 30,000 নিই কি 50,000 টাকা নিই কি 80,000 টাকা নিই কি 1 লক্ষ টাকা নিই কি 2 লক্ষ টাকা নিই, এটা নেওয়ার আমার অধিকার আছে, সেটা তো উনি অন ক্যামেরায় উনি বলতে পারেন। কিন্তু উনি যেহেতু ওই টাকাটা লিগালভাবে নেন না, সেই জন্যে উনি অন ক্যামেরায় উনি বলতে পারেন না। তো একটা পুলিশ অফিসার, সে সারাক্ষণ মানুষদের বিপদে আপদে সমস্ত প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে গিয়ে পরিষেবা দিচ্ছে, মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন পুলিশ অফিসারদেররা। তো ওনাদের হয়তো এত টাকা স্যালারি ওনারা হয়তো পান না। একটা আইনজীবী, উনি মানে কেস লড়ে মক্কেলকে ওনার ন্যায্য প্রাপ্য যেটা সেটা পাইয়ে দিচ্ছেন, উনিও বোধহয় এত টাকা রোজগার করেন না। জজ সাহেব যে চেয়ারে বসে আছেন, যিনি সমস্ত ঘটনা শুনছেন আর যিনি
নিষ্ঠাভাবে বিচার করছেন, উনিও বোধহয় এত টাকা স্যালারি পান না। তাহলে একটা ভদ্রমহিলা, হ্যাঁ, সে চিটিংবাজি করে প্রত্যেক দিন উনি 50,000, 65,000, 1,00,000 টাকা, 2,00,000 টাকা আত্মসাৎ করছেন। তো আত্মসাৎ করছেন। আর যখনই সেই টাকা কেউ চাইতে যাচ্ছেন ওনার কাছে, এবার দেখুন লোকে তো টাকা দিচ্ছে, কাজের জন্যই টাকা দিচ্ছে। এবার সেই কাজটা যদি উনি না করতে পারেন, তাহলে নিশ্চয়ই যে ভিকটিম টাকা দিয়েছে সে টাকাটা ফেরত চাওয়ার তার অধিকার আছে। তো তখন ওনাকে উনি মারধর করছেন, ওনাকে ভয় দেখাচ্ছেন, ওনাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন, ওনাকে বলছেন যে তুমি কৃষ্ণনগরে আসলে তোমাকে প্রাণে মেরে দেবো, তোমাকে করে দেবো, লোক লাগিয়ে দেবো। আমি কিছু করব না, কিন্তু আমার সঙ্গবঙ্গ অনেক আছে এখানে, হ্যাঁ, তাদেরকে লাগিয়ে দেবো, তারা তোমাকে দেখে নেবে, তোমাকে বুঝে নেবে, তুমি বাড়ি ফিরে যেতে পারবে না। তো এই জিনিসগুলো উনি করছেন। তো এবার আপনারা ভাবুন যে এরকম একটা ফট মহিলা 13-14 বছর ধরে সমানে উনি এই ফ্রটিং সোশ্যাল ওয়ার্কার নাম দিয়ে উনি কাজটা চালিয়ে যাচ্ছেন। তো ওনার সম্বন্ধে নাকি কেউ বলতে পারেন না। উনি বলেন সবাই নাকি ওনাকে ভয় পায়, ওনার সম্বন্ধে কেউ মুখ খুলবেন না, কেউ কিছু বলবেন না। আর পুলিশ প্রশাসনকে তো নাকি উনি টাকা দিয়ে রেখে দিয়েছেন, পুলিশ প্রশাসনও আসবে না, আর পুলিশ প্রশাসনও কিছু মানে লিখিত অভিযোগ কিছু জমা করলে মানে কোনো স্টেপ নেবে না ওনার সম্বন্ধে। ওই লেখাটা জাস্ট পুলিশ প্রশাসনে পড়েই থাকবে, পুলিশ কোনো স্টেপ নেবে না। তো ঠিক আছে বন্ধুরা, উনি যেটা বলছেন, বাবলি মুখার্জি যেটা বলছেন, আমি বলবো কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। স্মার্ট ভালো, ওভার স্মার্টগিরি করাটা ভালো না। যতটুকু তুমি আছো ততটুকুই তুমি থাকো, যতটুকু তোমার দরকার ততটুকু তুমি কাজ করো, যতটুকু তোমার ন্যায্য প্রাপ্য নেওয়ার ততটুকুই তুমি নাও। মানুষ এগিয়ে এসে মানুষের যদি কিছু ভালো কাজ করে তাহলে কেউ তাকে বাধা দেবে না। তুমি যদি সোশ্যাল ওয়ার্কার হও, সত্যিই যদি তুমি মানুষের জন্যে নিজের জীবনটা উৎসর্গ করো, মানুষের পাশে যদি বিপদে আপদে এসে যদি তুমি দাঁড়াও, তাহলে তুমি ওটা নিঃস্বার্থে করো। তাই বলে নিঃস্বার্থে করবে বলে কি তুমি নিজের ঘরের পয়সা খরচা করে করবে? সেটা কেউই করবে না। হ্যাঁ, ঠিক আছে, তুমি গাড়ির তেল খরচা নাও, তোমরা যে কাজটার জন্য যাবে তোমাদের একটা খাওয়া দাওয়া আছে, দুপুরবেলার খাওয়া দাওয়ার আছে, তোমাদের রাস্তাঘাটে টিফিন আছে, সেটার জন্য তুমি নাও। সেটা যদি কেউ তোমাদের নিয়ে যায় দূর দূরান্ততে, হ্যাঁ, তো সেটা তাদের মনে হয় যে তোমাকে দেওয়াটা দরকার, কিন্তু তার মানে নাই যে তুমি কারোর কাজ করতে গিয়ে তার থেকে 50,000 টাকা নেবে, 65,000 টাকা নেবে, 1,00,000 টাকা নেবে, 2,00,000 টাকা নেবে। এটা কোনো জায়গায় লেখা নেই। আর গয়না পিসির উনি কোনো কাজ করেননি। গয়না পিসির চ্যাপ্টার উনি ক্লোজ করে দিয়েছেন উনি ওনার মতন বলে। আর গয়না পিসির যদি কাজ করতেন, গয়না পিসি নিজে দাঁড়িয়ে ওনাকে বলতেন, ওনাকে নিয়ে জড়িয়ে ধরে বলতেন গয়না পিসি যে হ্যাঁ, বাবলি মুখার্জি কাছে আমি গেছিলাম, আমি ওনার কাছে গিয়ে উপকৃত হয়েছি, হ্যাঁ, উনি আমার সমস্যার সমাধান করেছে, আর উনি আমার অনেক উপকার করেছে, উনি আমার পাশে এসে দাঁড়িয়েছে, নিশ্চয়ই গয়না পিসি বলতেন। হ্যাঁ, যেটা আরও 5জন মহিলা যাদের উপকার হয় যারা বলে থাকেন, গয়না পিসিও যদি উপকারী হতেন ওনার কাছে গিয়ে, গয়না পিসির যদি কাজ ঠিকঠাক মতো উনি করে দিতেন, তাহলে গয়না পিসিও নিশ্চয়ই দাঁড়িয়ে বলতেন, কিন্তু গয়না পিসিকে তারপর থেকে দেখা যায়নি, আর সেই নিয়ে কোনো উল্লেখ উনি আর করেননি। সেই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছেন। কেন, পয়সাটা তো উনি হজম করে নিয়েছেন। উনি দেখেছেন এই জিনিসটা নিয়ে যদি বেশি নাড়াঘাটা করতে থাকি তাহলে ওনার ফ্রটিংটা, ওনার চিটিংবাজিটা সামনে চলে আসবে।
তো সেই জন্য উনি আর এইটা নিয়ে বেশি নাড়াঘাটা উনি করেননি। ওটা মানে একদম মানে লাইট করে একদম উনি হজম করে দিয়েছেন ব্যাপারটা। তো উনি হজম করে দিয়েছেন, কিন্তু যার গেছে তার তো আর হজম হয়নি। হ্যাঁ, সে তার এতগুলো টাকা গেছে, অথচ সে কোনো কাজের কাজ পায়নি। ঠিক আছে, তুমি হয় তার কাজ করে দাও, আর নাহলে তার টাকা ফেরত দিয়ে দাও। দুটোর মধ্যে একটা তো তুমি করবে। গয়না পিসি তোমার কাছে যা আবেদন করেছিল যে আমার স্বামী 10-12 লক্ষ টাকার গয়না আটকে রেখে দিয়েছে, আমাকে বলছি ডিভোর্স যেদিন দেবে সেদিন আমি তোমার গয়নাগুলো দেবো। তাহলে তুমি ওই গয়নাগুলো গয়না পিসিকে ফেরত দাও। তাহলে গয়না পিসি আর তোমার থেকে কোনো টাকা চাইবে না। আর যদি তুমি গয়নাটা না দিতে পারো তাহলে তুমি টাকাটা ফেরত দিয়ে দাও। তো গয়না পিসি গয়না পিসির মতন স্টেপ বাই স্টেপ এগোবে। হ্যাঁ, উনি আইনটা হাতে তুলে নেয়। উনি আইনের অপব্যবহার করছেন। গয়না পিসি আইনের অপব্যবহার করবে না, আইনকে হাতে তুলে নেবে না। গয়না পিসি যেটা আইনের মধ্যে দিয়ে উনি যাবেন, আর যতটুকু হয় ততটুকু উনি করবেন। যতদিন উনি ন্যায় না পাবেন। তো এই বলে আর বেশি বড় না করে ভিডিওটা এখানেই আমার ভিডিওটা আমি রাখছি। ওনার সঙ্গে যারা যারা থাকেন তাদের ভিডিওটা মানে তাদের কিছু ফটো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা সাবধান থাকবেন। এই মহিলাকে ঘরের ভেতরে ঢোকাবেন না, এই মহিলাকে কোনো রকম টাকা পয়সা চাইলে দেবেন না। এই মহিলা সোশ্যাল ওয়ার্কার, এত টাকা নেওয়ার কোনো অধিকার নেই। 2 থেকে 5 হাজার টাকার বেশি ইনি নিতে পারেন না, তাও 2 থেকে 5 হাজার টাকা গাড়ির তেল খরচা আর খাওয়ার খরচা, এছাড়া ইনি কিছু নিতে পারেন না। ইনি নিজে টেলিভিশনে এসে বলছেন, নানান সাক্ষাৎকারে গিয়ে বলছেন, আমি মানুষের জন্যে আমার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি, আমি অনেক ফ্যামিলি অনেক সংসার আমি জোড়া লাগাচ্ছি, আমি ব্যাগ নিয়ে একা একা পথ চলা শুরু করেছি। তো সবই মিথ্যে। এনার সঙ্গে সবসময়ই দেখবেন যে আমচা চামচা এনার সঙ্গে দল বেঁধে যাচ্ছেন। কেন, ইনি যদি একা যান, ইনি একা গেলে মার খাবেন ওখানে। ওনার কথা কেউ শুনবে না, ওনাকে মারধর করবেন, মেরে হাত পা ভেঙেও দিতে পারেন। তো সেই জন্য উনি ভয়ের ঠেলায় একা যায় না। যদি ক্ষমতা থাকে তাহলে একা যাক, দল বেঁধে। কি এটা কি মহিলা সমিতি, না এটা কি মানে বেরোচ্ছে, মিছিল বেরোচ্ছে, মিছিল করতে যাচ্ছেন উনি দল বেঁধে। উনি সোশ্যাল ওয়ার্কার, উনি নাকি ভীষণ ব্রেনি, উনি নাকি ভীষণ ওনার মাথা চলে। হ্যাঁ, ওনার সব নাকি 1 মিনিটের ব্যাপার। তো উনি দলবল নিয়ে কেন যাচ্ছেন? আমার কাছে যদি কোনো সমস্যাই যদি না হয়, আমার যদি প্রচুর ব্রেন থাকে, আমি যদি ভীষণ আমার কাছে যদি পাওয়ার থাকে পুলিশ প্রশাসনের, হ্যাঁ, আমার কাছে যদি আইনজীবীর বুদ্ধি থাকে, তাহলে আমি 4-10টা আমচা চামচা নিয়ে কেন যাব? আমি একাই তো 100। তো এক ভদ্রমহিলাকে 6 জন মিলে মারাটা খুবই সহজ। হ্যাঁ, এবার 6 জনের সঙ্গে তো সে একা মারপিট করে আর পারবে না। তো ব্যাপারটা হচ্ছে, ওনার যদি ক্ষমতা থাকতেন উনি একা একা লড়তেন। ওনার ক্ষমতা নেই। তো উনি সেই জন্য 5-6 জনকে ডেকে ওই ভদ্রমহিলাকে মারধর করেছেন, ওনার টাকা আত্মসাৎ করেছেন, ওনার মস্তিষ্ক চুল কেটেছেন। তো ঠিক আছে, উনি খুব ভালো কাজ করেছেন সোশ্যাল ওয়ার্কারভাবে বলে। তো এর শাস্তি উনি পাবেন, যদি আইন আমাদের দেশে যদি সত্যিকারে আইন বলে কিছু থাকে, তার শাস্তি উনি পাবেন। তো দেখা যাক নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও কি বলতে পারি। আপনাদের বাড়িতে গেলে আপনারা একদম অ্যালাউ করবেন না, একদম ঢুকতে দেবেন না। ওই ভদ্রমহিলার সামনে, গয়না পিসির সামনে, ওই ভদ্রমহিলার এত বড় আস্পর্ধা। গয়না পিসি ওই ভদ্রমহিলার সামনে ওনার হাজব্যান্ডকে ফোন করছেন, ওনার হাজব্যান্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। কেন, নিজের হাজব্যান্ড
তুমি দুটো বাচ্চা তার থেকে পয়দা করেছো, তোমার বুড়ো হাজব্যান্ডকে ভালো লাগছে না, অন্যজনের হাজব্যান্ডকে তোমার বেশি ভালো লাগছে। তুমি সোশ্যাল ওয়ার্কার, তুমি কলকাতায় আসো না, তোমার কত হাজব্যান্ড দরকার তোমাকে আমি দিয়ে দিচ্ছি। কটা লাগবে? 100টা লাগবে না 1000টা লাগবে না কটা লাগবে পার ডে? তোমার কটা লাগবে? বাবলি মুখার্জিকে বলছি, কটা হাজব্যান্ড লাগবে তোমার? আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে সব রকম ওষুধ আছে আপনাকে মানে উপকার করার জন্য। হুম, তো আপনি আসুন। আপনার যদি আপনার বুড়ো বরকে না ভালো লাগছে, তাহলে ওই ভদ্রমহিলার হাজব্যান্ডকে ফোন করে জ্বালাবেন না। আপনি আপনি ওনার হাজব্যান্ডকে ফোন করছেন, করে ওনাকে আলাদা দেখা করতে বলছেন, ওনার বাড়ি ওই ভদ্রলোকের বাড়িতে যেতে চাইছেন। আপনার উদ্দেশ্যটা কী? কী উদ্দেশ্য আপনার? তার মানে আপনি একটা নোংরা মহিলা, মানে নোংরাকেও মানে অসম্মান করা হবে, মানে এইরকম ধরনেরই আপনি মহিলা। আপনি একটা হচ্ছে গুয়ের কীট, গুয়ের পোকা যাকে বলে। হুম, সেই পোকা হচ্ছেন আপনি। তো এইগুলো করার থেকে মনে হয় যে সোজাসুজি এসে আপনি আপনার শরীরের চাহিদাটা মেটান। হ্যাঁ, যে আমার সোশ্যাল ওয়ার্কারগিরি করি, 420 করি, এই করি ওই করি সেই করি, আমার তো একটা শরীরের একটা চাহিদা আছে, সেই চাহিদাটা তো মেটাতে হবে। এক মিনিট, ফটোটা পড়ে গেল। তাহলে আপনি এসে ফটোটা পড়ে গেল, তো আপনি সেই চাহিদাটা পূরণ করুন এসে। সেরকম আপনি কৃষ্ণনগরে কাউকে পাচ্ছেন না, ওই ভদ্রমহিলার স্বামীকে পেয়েছেন একটা, তো ওনার স্বামীর পছন্দ হবে না আপনাকে। কেন? ওনার স্বামীর চয়েস এত খারাপ না। ওনার স্বামী ওই ভদ্রলোকের বউ যতটা সুন্দরী, তার মানে কড়ি আঙুলের যোগ্য আপনি হবেন না। হ্যাঁ, ওই ভণ্ডা সাধুদের মতন গলায় 3খানা ওই মালা পরে থাকেন, ওই তোমার যেরকম ওই তান্ত্রিকরা পরে থাকে না, পরে করতে থাকে, ওরকম পরে থাকেন। তো টিকা লাগিয়ে থাকেন, আর ভূতনির মতন আপনি সেজে থাকেন। তো ওনার স্বামী পছন্দটা মনে হয় না যে এতটা খারাপ। কেন? বাবলি মুখার্জির থেকে অনেক সুন্দর ওনার ওয়াইফ, ন্যাচারাল সুন্দরী যেটাকে বলে। ওই মুখে মিছে দেওয়ালিকে ওনার হাজব্যান্ডের পছন্দ হবে না। আর যদি এবার বাবলি মুখার্জি ওনার হাজব্যান্ডকে টোপ ফেলেন, তো ওনার হাজব্যান্ড সে টোপ খাবেন না। হ্যাঁ, খুব জোর হয়তো বাইরে দেখা করতে বলে ওই যখন 24শে ডিসেম্বর যখন ওই যে মেলা টেলা লাগবে, তখন ওই একটুকুনি ঝুড়ি ভাজা খাইয়ে দেবে, একটু ঝিল্লি ভাজা খাইয়ে দেবে, একটু ওই পিঠে মিঠে খাইয়ে দেবে, একটু ঝালমুড়ি বাদাম খাইয়ে দেবে। তাছাড়া ক্যাশ লেনদেনের প্রক্রিয়াতে উনি যাবেন না। কেন? উনি 40 বছর চাকরি করেছেন, তো ওই ভদ্রমহিলার হাজব্যান্ড উনি প্রচণ্ড চালু, আর উনি জানেন কোনখানে কোন পয়সাটা ইনভেস্ট করতে হয়। তো তুমি যতই টোপ ফেলো বাবলি মুখার্জি, ওনার হাজব্যান্ডকে সেই টোপ খাওয়াতে পারবেন না। বেকার তোমার টোপ ফেলাটা বৃথা। তুমি বুড়ো বর নিয়ে আছো, বুড়ো বর নিয়ে শান্তিতে তুমি থাকো। আর যদি বুড়ো বর তোমার না ভালো লাগছে, তাহলে তুমি কলকাতায় আসো, তোমাকে অনেক বর আমি দিয়ে দেবো। সেগুলো নিয়ে তোমার শরীরের চাহিদাটা তুমি মিটিয়ে। আর কি নোংরা নোংরা কথা, মানে আর এর থেকে নোংরা কথা আর কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এই ভিডিওটা যে দেখবে যারা, মানে আমরা তো কিছু লোকজন দেখবে, তারা ভাববে যে কি ভাষা বলছে। না, তারা যদি না দেখতো, তাহলে খালি যদি তুমিই দেখতে, তাহলে এর থেকে অনেক ভালো ভাষা আমি তোমাকে শোনাতাম। কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো যেহেতু এটা সবাই দেখবে, সেই জন্য আরও বেশি ব্যাখ্যা করে বলতে পারছি না। নাহলে অনেক কিছু আমার স্টকে ছিল, আরও কিছু আমি অনেক কিছু বলতাম। কেন? এইসবে তো এইসব কথাবার্তা, আজে বাজে কথাবার্তায় আমি পিএইচডি করেছি মোটামুটি। তো এইসব কথা বলতে আমার মুখে বাধে না। আর আমার
যে ধরনের যে মহিলা তাকে বলতেও ভালো লাগে। তো যাকে তুমি তোমার 420 চালিয়ে যাও। হ্যাঁ, আর যেখানে করছো সেখানে করো, কলকাতার মধ্যে আসার চেষ্টা করো না, নাহলে কোনো দিন মারধর খাবে। হ্যাঁ, হাত পা ভাঙবে, ভেঙে দেবে মেরে। হ্যাঁ, তখন তোমার বুড়ো বয়সে হাত পা ভেঙে গেলে হাত পা জোড়া লাগে না, এটা খেয়াল রেখো, ঠিক আছে? আর আপনাদের বন্ধুদের দেখিয়ে দিই যে ওই ভদ্রমহিলা কোনটা, আর আপনারা ভালো করে চিন্তিত করে নিন। এই দেখেন, এই হচ্ছে ওই ভদ্রমহিলা, ফ্রড ফ্রড মহিলা। আর এই হচ্ছে একটা হিজড়া, ঠিক আছে? দেখবেন সবসময় ব্যাটা ছেলে জামা প্যান্ট পরে থাকে, না উনি মেয়ে না উনি ছেলে, হাতে একটা ক্যামেরা নিয়ে থাকে, কোনো মিডিয়ার না, এমনি ফালতুই ওনার সঙ্গে ঘুরে বেড়ায়। উনি যা টাকা আত্মসাৎ করেন তার থেকে হয়তো 500-1000 টাকা এদেরকে দেয়। ওই সারাদিন ওনার সঙ্গে থাকলে খাওয়া দাওয়া, জলখাবার, টিফিনটা 500 টাকা কি 1000 টাকা। এবার আজকালকার দিনে তো জানেন যে 500 টাকা মানেই মাসে 15,000 টাকা, 1000 টাকা মানেই মাসে 30,000 টাকা। তো যেটুকুই পায় সেটুকুই লাভ। এখন তো আর চাকরি বাকরি নেই, আর সেরকম আমাদের ইয়েতে কাজকর্মেরও এত অভাব যে লোকে পড়াশোনা শিখে চাকরি পাচ্ছে না, কোনো প্রাইভেট জবও পাচ্ছে না, কোনো গভর্নমেন্ট সার্ভিস তো ছেড়েই দিন, লটারি লেগে যাবে, গভর্নমেন্ট সার্ভিস লাগবে না। তো এই তো কাজের আমাদের পশ্চিমবঙ্গ, আমরা এই যে দেশে বাস করছি, কাজের এই অবস্থা, সেই জন্য এরা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ছক্কাটা সমান দোষে দোষী, এই যে এনার সঙ্গে থাকেন সবসময়, আপনারা চিনে নেন, সমান দোষে উনি দোষী, ঠিক আছে? এই একটা আছে হিজড়া, ঠিক আছে? এও সেই সেম ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? এনাকেও সেই 500 টাকা কি 1000 টাকা এনাকে দেয়। ইনিও বাবলি মুখার্জি পদে 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 ঘুরে বেড়ায়, ঠিক আছে? এনাকেও আপনারা চিনে রাখেন। যদি কখনো আপনাদের ওখানে যায় কোনো সমস্যা নিয়ে কি কিছু, একদম ঢুকতে দেবেন না। আপনাদের আত্মসাৎ করবে, টাকা পয়সা ফ্রডগিরি করবে। কোনো কাজ ওনার করার, ওনার কী ক্ষমতা আছে যে উনি কাজ করবেন? কি করবেন উনি? উনি কি উকিল, না জজ সাহেব, না উনি কোনো আইনজীবী, না উনি পুলিশ প্রশাসন? সামান্য একটা মহিলা, ফ্রড মহিলা, ঢঙি মহিলা, চিটিংবাজ মহিলা, নোংরা মহিলা, বাজে মহিলা, নর্দমার কীট মহিলা। উনি কি করবেন? ওনাকে মানে নোংরাকেও অপমান করা হবে যদি ওনাকে নোংরার সঙ্গে তুলনা করা হয়। হ্যাঁ, ওনার কী আছে যে উনি করবেন? উনি যদি সমস্ত কিছু করে দিতেন তাহলে আর পুলিশ প্রশাসন বলে কিছু থাকতো না, আইন কানুন বলে কিছু থাকতো না, কোর্ট বলে কিছু থাকতো না, আইনজীবীরা বলে কিছু থাকতো না। এই দেখুন, এই ভদ্রমহিলা, এও একটা আদবুড়ি মহিলা। ইনি কলকাতা থেকে যায়, ঠিক আছে? এনারও স্বামী ছেড়ে দিয়েছে, ঠিক আছে? ও, এনারও স্বামী ছেড়ে দিয়েছে, ইনিও ওই 500 টাকা 1000 টাকার জন্যে। এই যে এই মহিলাটার কথা বলছি, এই যে কালো গেঞ্জি এই মহিলা সমান দোষে দোষী। ইনিও ওনার সঙ্গে থাকেন, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন ইনিও থাকেন। এই ভদ্রমহিলাকে চিনে রাখুন। হ্যাঁ, এই ভদ্রমহিলা হচ্ছে মুন্নি। এনার নাম আমি দিয়েছি ঢালাই মেশিন। ওই ঢালাই মেশিনের ভেতরে তোমার পাথর, বালি, সিমেন্ট দিয়ে ওটাকে মিক্স আপ করে না, মিক্স আপ করে ঢালাই করার জন্য করে। এটা হচ্ছে একটা ঢালাই মেশিন, ঠিক আছে? তো এটাও খুব বার বেড়েছে ওনার সঙ্গে থেকে থেকে। এটাকেও দেখে রাখেন আপনারা। এইগুলো কিন্তু দলবল বেঁধে কিন্তু যায়, ঠিক আছে? আপনারা ভালো করে দেখে রাখেন, নাহলে আপনারাই পরে প্রবলেমে পড়বেন। হ্যাঁ, আমি যদি 2টো মানুষকেও সাবধান করতে পারি সেটাও আমার কাছে অনেক। আমি যদি 10টা মানুষকেও সাবধান করতে পারি সেটাও আমার কাছে অনেক। আমি চাই না কেউ ওনার কাছে গিয়ে প্রতারণা হোক, ফ্রড হোক, আত্মসাৎ হোক। তো সেই জন্য আমার দেখানো। আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য নেই যে পয়সা রোজগার করতে হবে, ভিডিও করে কারোর নামে বলে আমি পয়সা রোজগার করব। হ্যাঁ, এই যে ওনার সঙ্গে, ওরে বাবা, দুটো মানে টুনটুন, মানে একজন ঢালাই ট্যাঙ্ক, একজন 2000 লিটার ট্যাঙ্ক,
ঠিক আছে, দুটো মানে একসঙ্গে হয়ে গিয়ে মানে মিলেমিশে এক হয়ে গেছে। ঠিক আছে, দেখেন যেন মনে হয় সে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে না নোংরা মহিলাগুলো, ওই বাসের লরির খালাসিগুলোকে নিয়ে যাওয়ার জন্যে যাবে 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 জিজ্ঞেস করে, হ্যাঁ ঠিক সেম। হ্যাঁ এই যে এইটাকে লাগছে সব সময় মুখের মধ্যে, হ্যাঁ মেকআপ পুঁতে থাকে, দেখলে মানে মুখে যখন ন্যাচারাল দেখবে বমি এসে যাবে এমন অবস্থা। এই যে এইটা, ঠিক আছে। এই যে এইসব ভিডিওগুলো উনি দেন, যে গয়না রিকভারি করছি, জিনিস রিকভারি করছি, এটা রিকভারি করছি, এইসবগুলো ছেড়ে 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 ইউটিউবে ছাড়ে, মেসেঞ্জারে ছাড়ে, হ্যাঁ তারপরে এগুলো ইনস্টাগ্রামে ছাড়ে। এগুলো দেখে ওনার কাছে লোক যায়, গিয়ে টাকা পয়সা আত্মসাৎ করেন উনি, আর ফ্রটিং করে। আর চিটার ভদ্রমহিলা, গুন্নিতে থাকেন, কৃষ্ণনগর নদিয়া জেলা গুন্নিতে উনি থাকেন। আর করিমপুর নতুন বাস স্ট্যান্ডের পাশে একটা ছোট্ট দোকান ভাড়া করে একটা এসি লাগিয়ে একটা চেয়ার টেবিল দিয়ে উনি বলছেন এটা আমার অফিস। উনি নাকি আইনজীবী বলে উনি নিজেকে পরিচয় দিচ্ছেন। তো বন্ধুরা, আমি যদি কোনো দিন সমাজসেবিকা হই কিংবা আমি যদি কোনো দিন সমাজের জন্য কিছু করতে চাই, তো আমি নিজের পয়সা খরচা করে সমাজসেবিকাগিরি করে আসবো, লোকের সমস্যা মিটিয়ে আসবো। তাই বলে মাছের তেলে মাছ ভাজার চেষ্টা করব না। হ্যাঁ নাহলে করলাম না, কি হয়েছে? কতজনে যে সমস্যা মেটাতে পারে না, তার জন্যে পার্টি অফিস আছে, তার জন্য মহিলা সমিতি আছে, তার জন্য পুলিশ প্রশাসন আছে। হ্যাঁ, যে সবসময় যে সমাজসেবিকা গিয়ে করছে, সমাজসেবিকা উনি কি সমাজসেবা কি আদৌ করছে? আপনারা ভাবনা চিন্তা করুন, আপনারা ভাবুন যে আসলেই কি উনি সমাজসেবিকা, না উনি হচ্ছেন একটা ভণ্ডা, একটা মানে নোংরা 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 নোংরার থেকেও নোংরা মহিলা। মানে প্রস্টিটিউটরাও মানে পয়সা নিয়ে কাপড় খোলার জন্য পয়সা নেয়, আর ইনি তো কাপড় না খুলেই পয়সা নিয়ে নিচ্ছে লোক ঠকিয়ে। তাহলে কেউ যাবে? হ্যাঁ, ওরা ভাবে কি যে না ওটাই ওদের রুজিরুটি, ওটাই ওদের কাজ, ওরা ন্যায্য পয়সা নিয়ে ন্যায্য সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে। তা এনার মতন ফ্রড 20 করার চেষ্টা করে না, ইনি যেরকম চিটিংবাজি করে। তো ঠিক আছে, উনি ওনার চিটিংবাজটা আরও ভালোভাবে চালিয়ে যাক। ওনার কোতোয়ালি থানায় ভুরি ভুরি অভিযোগ ওনার নামে মানে লিখিত জমা আছে। পুলিশ প্রশাসন কিছু করছেন, মানে কিছু করছেন না, দেখেও না দেখা, কি যারা অভিযোগ জমা দিয়েছে তারা হয়তো নেক্সট টাইম হয়তো আসেনি কি কিছু। কিন্তু আমি তো বারবার যাব, যতবার পুলিশ ডাকবে ততবার যাব। ওই ভদ্রমহিলাকে নিয়ে যাব, যারা আত্মসাৎ করেছে টাকা পয়সা, ওই ভদ্রমহিলাকেও নিয়ে যাব। হ্যাঁ, তো দেখা যাক কত দূর লড়াইটা চলে আর কত দিন চলে। এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি, আপনারা ভালো থাকুন। এই বলে নমস্কার, আমার ভিডিওটা আমি শেষ করলাম।